চলো দেখো আমাদের গ্রুপ সিডির ফার্স্ট ক্লাসটা শুরু হয়েছিল, তো 15 নম্বর কোশ্চেন অবধি আমি করিয়ে দিয়েছিলাম। এটা দেখো তার পার্ট 2 সেকেন্ড ক্লাস। তোর পরের কোশ্চেন থেকে আমি শুরু করছি। দেখো 16 নম্বর কোশ্চেনটাই কি বলেছে যে মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন। তো এখানে চারটা অপশন দেওয়া রয়েছে, জন মার্শাল, দয়ারাম সাহানি, রাখাল দাস ব্যানার্জি আর বিবি লাল। তো এটার অ্যান্সার তোমরা নিশ্চয়ই জানো যে মহেঞ্জোদারো এর ধ্বংসাবশেষ কি হবে না রাখাল দাস ব্যানার্জি। কারণ হরপ্পা আবিষ্কার করা হচ্ছিল দয়ারাম সাহানি 1921 আর এই 1922-এ তোমাদের রাখাল দাস ব্যানার্জি হচ্ছিল মহেঞ্জোদারোটা তৈরি করে। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি এগুলো যে হরপ্পা দয়ারাম সাহানি 1921-এ পাঞ্জাবে মন্টেগোমারি জেলায়, মহেঞ্জোদারো এটা হবে রাখাল দাস ব্যানার্জি 1922 সিন্ধু প্রদেশে। তারপরে দেখো লোথালকে আবিষ্কার করে এসআর রাও, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা হচ্ছিল গুজরাটে অবস্থিত, ভারতের সব থেকে প্রাচীন এবং হচ্ছিল পুরনো বন্দর শহর যেটা লোথাল। নেক্সট দেখো চানুদারোকে আবিষ্কার করে না, চানুদারো যে আবিষ্কার করেছে তার নাম হচ্ছিল এনজি মজুমদার 1931। আর ধোলাভিরা এটা সব থেকে লেটেস্ট, হরপ্পা সব থেকে প্রাচীন সিন্ধু সভ্যতার সাইট আর সব থেকে নতুন সাইটটার নাম হচ্ছিল ধোলাভিরা হচ্ছিল জেপি জোশী 1985-এ জেপি জোশী। আর একটা হলো কালীবাঙ্গান। তো যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার মতো আমি সব উঠিয়ে দিয়েছি। অমলানন্দ ঘোষ 1953-তে হচ্ছিল কালীবাঙ্গান এই সাইটটা আবিষ্কার করে। আরও বেশ কিছু সাইট রয়েছে, প্রতিটা সাইট কোন নদীর তীরে অবস্থিত, কে আবিষ্কার করে, কত সালে আবিষ্কার করে, আর এই সাইটগুলোতে কোন কোন ইম্পর্টেন্ট নিদর্শন পাওয়া গেছে সবগুলোই কিন্তু আমাদের নোটসে ডিটেলসে দেওয়া রয়েছে। তো তোমরা যারা অফলাইনে ভর্তি হবে বা হচ্ছিল অনলাইনে পড়বে ঠিক করেছো, তারা কিন্তু প্লে স্টোরে গিয়ে এই গাজল সিভিল সার্ভিস একাডেমির অ্যাপটা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে। ওখানে সাবস্ক্রিপশন নিতে গেলে কিন্তু তোমরা এই ক্লাস সহকারে ডিটেলসের নোট কিন্তু পেয়ে যাবে। চলো এরপরে আমরা পরের কোশ্চেনে আসবো। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে এখানটায়, আনন্দমঠ গ্রন্থের লেখক কে। তো আনন্দমঠ গ্রন্থের লেখক তো তোমরা সবাই জানো, এটা অ্যান্সার হবে হচ্ছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এবার এই যে কিছু কিছু গ্রন্থ রয়েছে তাদের হচ্ছিল প্রণেতাকার আছে, যেমন গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ 1913 সালে, এটার জন্য নোবেল পুরস্কার পায় হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো আনন্দমঠ বঙ্কিমচন্দ্রের লেখা 1882-তে। এটা এই বন্দে মাতরম যে গানটা সেটা কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকেই নেওয়া। নেক্সট আসবে পথের পাঁচালী বিভূতিভূষণ, এর হচ্ছিল গ্রামীণ জীবনের বাস্তব চিত্র এখানে হয়েছে পথের পাঁচালী। সত্যজিৎ রায়ের সিনেমাও কিন্তু এটা ট্রায়োলজি যেটা আছে পরপর সিরিজগুলো রয়েছে সেই পথের পাঁচালী উপন্যাসে, এটাও কিন্তু পরীক্ষাতে আসে যে পথের পাঁচালী উপন্যাস নিয়ে কোন পরিচালক সিনেমা বানিয়েছে পরপর সিরিজ, সেটা হচ্ছিল সত্যজিৎ রায়। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম হচ্ছিল বিদ্রোহী কবি। আর তারপরে দেখো পদ্মা নদীর মাঝি যেটা আছে এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ রচনা। তো এইরকম আরও বেশ কিছু ইম্পর্টেন্ট, যেমন হচ্ছিল কাজী নজরুল ইসলাম বললাম, মাইকেল মধুসূদন দত্ত, তারপরে হচ্ছিল মানিক বন্দ্যোপাধ্যায়, আধুনিক কিছু কবি রয়েছে, সবগুলোই কিন্তু তাদের যে রচনা রয়েছে, রচনা গল্প ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষাতে আসে সব ডিটেলসে কিন্তু আমাদের ওই নোটে পেয়ে যাবে। নেক্সট চলে আসে আমরা পরের কোশ্চিনে। দেখো পরের কোশ্চিনটা কি বলেছে। পরের কোশ্চিনে বলেছে যে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি। তো এখানে খেয়াল করো সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম কি হবে, তেলেঙ্গানা। এটা হচ্ছিল 2014 সালে হয়েছে 2 জুন। তো আমরা তো মনে রাখবোই তেলেঙ্গানা সবশেষে হয়েছে। আর এর পাশে কিন্তু এই তিনটাও কিন্তু মনে রাখবো, 2000 সালে দেখো এই তিনটা হয়েছে। একটা তোমার হচ্ছিল ছত্তিশগড় মধ্যপ্রদেশ থেকে হয়েছে, উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ থেকে হয়েছে, আর ঝাড়খণ্ড তোমাদের হচ্ছিল বিহার থেকে হয়েছে। হলো 2020 সালের 26শে জানুয়ারি, 2020 সালের 26শে জানুয়ারি এই দাদরা নগর হাভেলি এবং দমন দিউ এই দুটোকে মার্চ করে তোমার একটাই এখন কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে, যার ক্যাপিটাল হচ্ছিল দমন। ক্যাপিটাল কি বললাম, দমন। তো যদি পরীক্ষাতে আসে লাস্ট তোমাদের কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা হবে তখন কিন্তু অ্যান্সার করতে হবে দাদরা নগর হাভেলি এবং হচ্ছিল দমন দিউ। চলো পরের কোশ্চেন আসি। নেক্সট দেখো এখানটায় কোশ্চেন নাম্বার 19। 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, কোনটি দেশের 13তম মুখ্য বন্দর। তো আমরা জানি যে আমাদের প্রধান বন্দর হচ্ছিল 13টা রয়েছে, সেই 13টা মুখ্য বন্দরের মধ্যে
13তম বন্দর কোনটা সেটা বলেছে, সেটা অ্যান্সার হবে পোর্ট ব্লেয়ার। এইখানে সেই বন্দর সম্পর্কে বেশ কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে যেগুলো প্রিভিয়াস ইয়ারে অলরেডি চলে এসেছে। দেখো এখানটায় মোট প্রধান বন্দরের সংখ্যা 13টি, ওয়েস্ট কোস্ট মানে হচ্ছে পশ্চিম উপকূলে 6টা রয়েছে, আর পূর্ব উপকূলে রয়েছে 7টা। ভারতের বৃহত্তম এবং ব্যস্ততম বন্দর হচ্ছিল মুম্বাই বন্দর, আর ভারতের গভীরতম বন্দর হবে হচ্ছিল বিশাখাপত্তনম বন্দর। এই বিশাখাপত্তনম বন্দর গতবার প্রিলিমিনারিতে একটা কোশ্চেন এসেছিল, ওখানে কৃষ্ণপত্তনম বলা ছিল, তো তোমরা দেখে নেবে অপশনে কি হয়। বিশাখাপত্তনম থাকতে গেলে কিন্তু ওটাই করবে, নাহলে কৃষ্ণপত্তনম করলেও করতে পারো, কৃষ্ণপত্তনম। নেক্সট আসবে দেখো পূর্ব উপকূলের একমাত্র প্রাকৃতিক বন্দর কি হবে, বিশাখাপত্তনম, যেখানে ডলফিন রোজ কিন্তু দেখতে পাওয়া যায়। তো এই ধরনের প্রত্যেকটা বন্দরের বৈশিষ্ট্যগুলো এবং কোন বন্দর দিয়ে কোথায় রপ্তানি হয় সেগুলো কিন্তু ডিটেলস নোটে পেয়ে যাবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসবো। নেক্সটে দেখো কোশ্চেন নাম্বার 19 গেল, 20 নম্বর কোশ্চেন দেখো। 20 নম্বর কোশ্চেনে কি বলেছে, আগস্ট 13, 2014 পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে তা হলো, তাহলে দেখো প্ল্যানিং কমিশন 2014-তে আমরা জানি প্ল্যানিং কমিশন হচ্ছিল বন্ধ করে দেওয়া হয়, আর পরিকল্পনা কমিশনের বদলে নতুন করে কি চালু করা হয় না নীতি আয়োগ, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, এটার অ্যান্সার হবে এ নাম্বার। এবার নীতি আয়োগ সম্পর্কে কি জানবো না, নীতি আয়োগের ফুল ফর্ম আসে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা আসে। আর নীতি আয়োগ গঠিত হয়েছে 1 জানুয়ারি 2015 সালে। নীতি আয়োগের হেডকোয়ার্টার হচ্ছিল নিউ দিল্লি। নেক্সট যেটা আমাদের মনে রাখতে হবে দেখো হচ্ছিল প্রথম ভাইস চেয়ারম্যান কে ছিল নীতি আয়োগের, অরবিন্দ পানাগারিয়া, আর বর্তমান ভাইস চেয়ারম্যান কে হবে সুমন বেরি, 2022 সাল থেকে আছে সুমন বেরি। নীতি আয়োগের প্রধান লক্ষ্য কি হবে না রাজ্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা। এইখানে দেখো প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগের মধ্যে বেসিক ডিফারেন্স হলো এইটাই যে নীতি আয়োগের প্রধান লক্ষ্য কি না রাজ্যভিত্তিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করা। রাজ্যগুলোকে বেশি করে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে নীতি আয়োগের ক্ষেত্রে, যেটা প্ল্যানিং কমিশনের ক্ষেত্রে ছিল না। প্ল্যানিং কমিশনে যে কোনো একটা টার্গেট ভিত্তিক ওরা কিন্তু পরিকল্পনা নিত, 5 বছর কিংবা কোনো একটা বিষয় ভিত্তিক কি করা হতো, রাজ্য ভিত্তিক কিন্তু ছিল না। আর একটা জিনিস সেরকম নীতি আয়োগের ক্ষেত্রে আর প্ল্যানিং কমিশনের, নীতি আয়োগ একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে, ও কিন্তু মানে টাকা পয়সা বা হচ্ছিল ইসের ব্যাপারে কোনো রকমের অথরিটি কিন্তু নেই, কিন্তু প্ল্যানিং কমিশনের কিন্তু সেই জিনিসটা ছিল। তো বেসিক পার্থক্য ডিটেলস নোটে দেখবে আমি দুটো আলাদা আলাদা কলামে করে দিয়েছি। নেক্সট দেখবে আমরা পরেরটাই কি আছে, নীতি আয়োগ দুটো রিপোর্ট কিন্তু হচ্ছিল পাবলিশ করে থাকে, পরীক্ষাতে এটা দেয়, ওর জন্য আমি এখানে দিয়ে দিয়েছি। যেমন নীতি আয়োগের অধীনে প্রকাশিত প্রতিবেদন দেখো, একটা হচ্ছিল এসডিজি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স। তো পরীক্ষাতে আসবে যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ইন্ডিয়া ইন্ডেক্স এই রিপোর্টটা কে পাবলিশ করে, তখন অ্যান্সার করতে হবে নীতি আয়োগ। নীতি আয়োগ আরেকটা নতুন রিপোর্ট পাবলিশ করে, সেটা হলো ইন্ডিয়া @75 রিপোর্ট। তো ইন্ডিয়া @75 রিপোর্ট, এই রিপোর্টটাও কিন্তু নীতি আয়োগ পাবলিশ করে। তো এই দুটো মনে রেখে দিবে। কোশ্চেন নাম্বার 21-এ চলে আসি। দেখো 21 নম্বর কোশ্চেনটা কি বলেছে, নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিকতাবাদ তত্ত্বের রিলেটিভিটি থিওরির কথা বলেছে। সেই রিলেটিভিটি থিওরি বা আপেক্ষিক তত্ত্বের যে আছে, এটার অ্যান্সার কি হবে না আইনস্টাইন। আমরা জানি আইনস্টাইন হচ্ছিল রিলেটিভিটি থিওরি বা হচ্ছিল আপেক্ষিকতাবাদের তত্ত্বের সঙ্গে জড়িত। তো এরকম বেশ কিছু তত্ত্ব কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেমন আপেক্ষিকতাবাদ, এটা হলো আইনস্টাইন 1905 সালে কিন্তু প্রবর্তিত হয়। তারপরে দেখো গ্র্যাভিটেশন থিওরি যেটা আছে 1687 সালে, এটা হলো প্রিন্সিপিয়া গ্রন্থ যে আছে আইজ্যাক নিউটন বা সেই নিউটনের সেই গ্রন্থ থেকে প্রকাশ করা হয়। নেক্সট আসবে হচ্ছিল লর্ড রেলি বলে একজন আছে, আলোর বিচ্ছুরণ তত্ত্ব দিয়েছেন, এটাও ইম্পর্টেন্ট পরীক্ষা। দেখো আকাশের নীল রং কিন্তু হচ্ছিল ব্যাখ্যা পাওয়া যায়, আকাশের নীল রঙের ব্যাখ্যা কিন্তু এখান থেকে পাওয়া গেছে, লর্ড রেলির আলোর বিচ্ছুরণ। তারপরে সত্যেন্দ্রনাথ বসুর দেখো কাজের ফলে কিন্তু বোসন কণা, তাহলে এই যে বোসন কণার প্রথম ধারণা কে দেন, সত্যেন্দ্রনাথ বসু। তারপরে মেঘনাথ সাহা কিন্তু হচ্ছিল জ্যোতির্বিজ্ঞানের বিপ্লব ঘটায়। তো এইগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসছে, ওগুলো আমি কয়েকটা দিয়ে দিয়েছি তত্ত্ব। আরও বেশ কিছু মনে করে 40-50টা মতো তত্ত্ব রয়েছে, মেন্সের নোটসে কিন্তু এগুলো ডিটেলসে পেয়ে যাবে। এই দেখো এখানে দেওয়া আছে জগদীশচন্দ্র বসু
ও উদ্ভিদের জীবতত্ত্ব প্রমাণে হচ্ছিল ক্রেস্কোগ্রাফ যন্ত্র, মানে উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে জানা যায়, সেটা আবিষ্কার করে। রমন এফেক্ট যে আছে ডক্টর সিভি রমন, ও কিন্তু হচ্ছে হলো আলো কোন পদার্থে পড়লে তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তিত হয় এটা আবিষ্কার করে, তাহলে রমন এফেক্ট হচ্ছিল রমন। তারপরে হচ্ছিল জেনেটিক কোড কে আবিষ্কার করে না, হরগোবিন্দ খুরানা, নোবেল পেয়েছিল এরা। এইরকম দেখবে আরো বেশ কিছু তত্ত্ব রয়েছে বা থিওরি রয়েছে যেগুলোর সঙ্গে কে জড়িত নামগুলো দেওয়া রয়েছে। তারপরের কোশ্চেনটা খুবই ইজি কোশ্চেন, না কি বলছে, ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয়। তো ভিটামিন এর ঘাটতির ফলে আমরা সবাই জানি কি হয় না, রাতকানা রোগ হয়। তো প্রতিটা ভিটামিনের আমাদের কিন্তু হচ্ছে হলো নাম, রাসায়নিক নাম এবং অভাবজনিত লক্ষণগুলো কিন্তু জানতে হবে। আমি এখানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দিয়ে দিয়েছি, আর বাদ বাকিগুলো তোমরা কিন্তু ফুল নোটসে গিয়ে পেয়ে যাবে। যেমন দেখো, ভিটামিন শব্দটি প্রথম ব্যবহার করেন কে, বিজ্ঞানী ক্যাসিমির ফাঙ্ক। তারপরে ভিটামিন ডি সূর্যের আলো থেকে হচ্ছিল সংশ্লেষিত হয়, এটা ইম্পর্টেন্ট। ভিটামিন কে নিম্ন শ্রেণীর প্রাণীদের অন্ত থেকে সংশ্লেষিত হয়। আর ভিটামিন বি, সি, পি, পিটা লিখে দিই, এটা হচ্ছিল জলে দ্রবণীয় ভিটামিন। আর ভিটামিন এ, ডি, ই, কে এই তিনটা হচ্ছিল তেলে দ্রবণীয় ভিটামিন। তারপরে দেখো এখানে বলা আছে যে ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি হলো জলে দ্রবণীয়। আর ওটা এখানে বললাম না, তাহলে এখানে কি বলা আছে, এখানে বলা আছে যে ভিটামিন কে নিম্ন শ্রেণীর প্রাণীতে, ভিটামিন বি এবং সি মানুষের অন্ত্রে কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে আংশিকভাবে সংশ্লেষিত হয়। তাহলে মানুষের অন্ত্রে ভিটামিন বি, সি সংশ্লেষিত হয়, ভিটামিন কে হচ্ছিল নিম্ন শ্রেণীর প্রাণীদের অন্ত্রে সংশ্লেষিত হয়, আর ভিটামিন ডি যেটা আছে সেটা সূর্যালোকের সাহায্যে ত্বকে সংশ্লেষিত হয়। চলো দেখো, ভিটামিন ডি যেটা আছে সেটার ঘাটতির ফলে শিশুদের রিকেট রোগ হয়, আর বড়দের কি হয়, অস্টিওম্যালাসিয়া। এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে। আর ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয়, আর ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। তো এইগুলো তো আমি কয়েকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিয়েছি, কিন্তু এরকম আরো অনেক রয়েছে। প্রতিটা ভিটামিনের রাসায়নিক নাম এবং এদের হচ্ছে হলো অভাবজনিত লক্ষণ, এগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। নেক্সট কোশ্চেন দেখো, রজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত, তো এটা কারেন্ট অ্যাফেয়ার্স বা ইসের থেকে দিয়েছে, স্ট্যাটিক থেকে দিয়েছে। রজার ফেডেরার হচ্ছিল টেনিস খেলার সঙ্গে যুক্ত। তো রজার ফেডেরার হচ্ছিল টেনিস সুইজারল্যান্ড, নোভাক জোকোভিচ এও টেনিস হচ্ছিল সার্বিয়ার, রাফায়েল নাদাল হচ্ছিল টেনিস স্পেনের বাসিন্দা, সেরেনা উইলিয়ামস হচ্ছিল টেনিস, এটা হচ্ছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। তো এগুলো ইম্পর্টেন্ট টেনিস প্লেয়ার বিশ্বের। তো এটা আমি দিয়ে দিয়েছি। ভারতের বেশ কিছু টেনিস প্লেয়ার রয়েছে, তো ডিটেলস নোট কিন্তু ওখানে পেয়ে যাবে যে কে কোন খেলার সঙ্গে যুক্ত। তো ওখান থেকে পড়ে নিতে হবে। নেক্সট কোশ্চেনে আসবো, নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করছে তার নাম কি? তো দেখবে এখানে প্রতিটা দেশ বা প্রতিটা হচ্ছিল সংস্থা যেগুলো রয়েছে, যারা হচ্ছিল এই যে মহাকাশে স্যাটেলাইটগুলো পাঠায়, ওরা কিন্তু কোনো একটা নির্দিষ্ট উদ্দেশ্যেই পাঠায়। যেরকম হচ্ছিল যে গ্রহগুলো রয়েছে সেই গ্রহগুলোকে কেউ হয়তো বিশ্লেষণ করতে পাঠায়, কেউ গ্রহগুলোকে প্রদক্ষিণ করার জন্য, কেউ হয়তো চাঁদে বা চন্দ্রে। তো এখানে দেখবে যে চন্দ্রযান 3 বেশ কয়েকটা আমি দিয়ে দিয়েছি, যেরকম হচ্ছিল নাসার মহাকাশযান যেটি বৃহস্পতির চারধারে প্রদক্ষিণ করেছে, এটা হবে অ্যান্সার জুনো। যেমন দেখো, চন্দ্রযান 3 ভারতের প্রথম সফল চন্দ্রযান অবতরণকারী মিশন যেটা আছে, তাহলে চন্দ্রযান এটা কে পাঠাচ্ছে? ভারত। কোন দেশ পাঠাচ্ছে, কিসের উদ্দেশ্যে? না চন্দ্রের উদ্দেশ্যে। তারপরে দেখবে মঙ্গলযান, মঙ্গলযান হচ্ছিল প্রথম সফল মঙ্গল মিশন, ভারত পাঠিয়েছে। তারপরে হচ্ছিল পার্কার সোলার প্রোব, যেটা সূর্যের সবচেয়ে কাছে, দেখো সূর্যের উদ্দেশ্যে পাঠানো, এটা হচ্ছিল মিশন পার্কার সোলার প্রোব। তারপরে হচ্ছিল ক্যাসিনি হাইজেন্স যেটা রয়েছে, এটা হচ্ছিল শনির উপগ্রহ টাইটান সম্পর্কে বিস্তারিত তথ্য দিবে। তারপরে দেখো ভেনাস এক্সপ্রেস, আর হচ্ছিল আকাতুস্কি যেটা আছে বায়ুমণ্ডলের আবহাওয়া বিশ্লেষণ করবে। তো এইরকম এক একটা গ্রহের উদ্দেশ্যে কিন্তু এক একটা কিন্তু স্যাটেলাইট পাঠানো হয়েছে, এগুলো কিন্তু আসবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে আসি যে এর মধ্যে কোন দেশ গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করে? তো অ্যান্সার কি হয়ে যাবে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া আমরা জানি নর্মালি হচ্ছিল শীতকালে ডিসেম্বর মাসের 25 তারিখে তোমাদের কিন্তু হচ্ছিল ক্রিসমাস ডে উৎসব পালন করে থাকি, কিন্তু কোন দেশ গ্রীষ্মকালে পালন করে? না অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়াতে যখন ক্রিসমাস উৎসব পালিত হয় তখন কিন্তু গ্রীষ্মকাল, কারণ দক্ষিণ গোলার্ধে অবস্থিত, দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ার জন্য ওখানে গ্রীষ্মকাল হয়। এবার দেখবে বেশ কয়েকটা ফেস্টিভ্যাল এখানে দিয়ে দিয়েছি, ফেস্টিভ্যালগুলো দেখো, যেরকম হচ্ছিল লোসার, এটা হচ্ছিল লাদাখের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল, এটা পরীক্ষাতে বেশ কয়েকবার এসছে। তারপরে আসবে হচ্ছিল খরচি পূজা, এটা ত্রিপুরাতে হয়, হর্নবিল নাগাল্যান্ড, ওনাম হচ্ছিল কেরালার একটা ফেস্টিভ্যাল। আচ্ছা, বাথুকাম্বা, বাথুকাম্বা হলো তেলেঙ্গানার ফেস্টিভ্যাল, আর মালখাম্বা হচ্ছিল মধ্যপ্রদেশের ফেস্টিভ্যাল।
এই ধরনের বেশ কিছু ফেস্টিভ্যাল রয়েছে, আরও অনেক কিছু। তো সেগুলো কিন্তু নোটসে তোমরা ডিটেলসে পেয়ে যাবে। আমরা পরের কোশ্চেনে চলে আসবো, ভারতের জাতীয় পাখি। তো ভারতের জাতীয় পাখি দেখো এখানে 4টা অপশন দেওয়া রয়েছে। তো ভারতের জাতীয় পাখি তো তোমরা সবাই জানো ময়ূর হবে আনসার। তো জাতীয় পশু যেমন হচ্ছিল বাঘ, জাতীয় পাখি ময়ূর, জাতীয় ফুল হলো পদ্ম, জাতীয় ফল আম, তারপরে হচ্ছিল জাতীয় বৃক্ষ হচ্ছিল ব্যানিয়ান ট্রি, বট গাছ যেটাকে বলছে। জাতীয় জলজ প্রাণী কী হবে? এই গ্যাংগেটিক ডলফিন। তো এইরকম জাতীয় তোমার এনথিম রয়েছে, ন্যাশনাল সং রয়েছে, ন্যাশনাল এমব্লেম রয়েছে, আরও ন্যাশনাল যে অনেক কিছু এগুলো রয়েছে, ওগুলো লিস্ট আকারে কিন্তু তোমরা নোটসে গিয়ে পেয়ে যাবে। নেক্সট আমরা দেখো পরের যে কোশ্চেনটা রয়েছে সেই কোশ্চেনের দিকে আসি। ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্দেশীয় মানে আইসিবিএম, এই আইসিবিএম ফুল ফর্মও কিন্তু আসতে পারে, আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। সেই আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল এর নাম কি? তো এখানে দেখবে ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাহী অন্তর্বাহিনী যেটা আছে সেটার নাম হচ্ছিল অগ্নি 5। এটা হচ্ছিল আইবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তো এখানে এই অগ্নি 5-এর যে সিরিজগুলো রয়েছে সেই সিরিজগুলোর পাশাপাশি আরও বেশ কয়েকটা ভারতের ইম্পর্টেন্ট মিসাইলের নাম এবং এগুলোর কাজগুলো একটু দেখে নিই। দেখো অগ্নি 5 যেটা, এটা হচ্ছিল ডিআরডিও তৈরি করেছে, ভারত ডাইনামিক্স লিমিটেড। ধরন হচ্ছিল পরিসর এই আইসিবিএম ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। তারপরে ব্রহ্মোস, ব্রহ্মোসটা হচ্ছিল এটা ব্রহ্মোস অ্যারোস্পেস যেটা আছে ইন্ডিয়া এবং রাশিয়ার যৌথ উদ্যোগে, ব্রহ্মপুত্র নদী আর হচ্ছিল রাশিয়ার মস্কো নদী থেকে নাম হয়েছে ব্রহ্মোস। এটা হলো সুপারসনিক ক্রুজ মিসাইল, সুপারসনিক ক্রুজ মিসাইল। তারপরে K4 যেটা আছে, K4 হচ্ছিল ডিআরডিওর তৈরি করা, এটা হলো ইন্ডিয়ান নেভিতে অংশগ্রহণ করা, এটা হলো সাবমেরিন লঞ্চ করা হচ্ছিল ব্যালিস্টিক মিসাইল। S-400 এটা রাশিয়া থেকে আমদানি করা হয়েছে, এটাকে ভারতীয়রা নাম দিয়েছে হচ্ছিল সুদর্শন চক্র, সুদর্শন চক্র। তারপরে দেখবে কোন জাতীয় নেতা, পরের যে কোশ্চেনটা রয়েছে না কোশ্চেন নাম্বার 28, কোন জাতীয় নেতা 2014 সালে মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছে? তো মরণোত্তর ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছে কোন জাতীয় নেতা? না মদন মোহন মালব্য, গোপীনাথ বরদলৈ, বল্লভভাই প্যাটেল, মৌলানা। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি মদন মোহন মালব্য। এইখানে ভারতরত্ন সম্পর্কে আমাদের যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো দেখো এখানটায়। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার, এটা আসে। আর এটি কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়? সামাজিক, সাংস্কৃতিক, বৈজ্ঞানিক অথবা জনসেবার ক্ষেত্রে অতুলনীয় অবদান স্বীকৃতির জন্য প্রদান করা হয়ে থাকে। আর এটা দায়কে রাষ্ট্রপতি কর্তৃক দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের সুপারিশে। আর এটা শুরু হয় 1954 সালে প্রথম, মানে 1954 সালে প্রথম দেওয়া হয়। আর ভারতরত্ন পাওয়া প্রথম 3 জন যে আছে ভারতীয়, তার নাম হচ্ছিল চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সিভি রমন হলো। আর যদি বলে যে কোন বিদেশি প্রথম ভারতরত্ন পেয়েছিল তাহলে কি হবে? খান আব্দুল গফফার খান। এরপরে কত নম্বর কোশ্চেন? 29 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। বলছে 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হয়? তাহলে এখানটায় দেখো 26শে নভেম্বর 2014 সালে 18তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? না এটার অ্যান্সার হয়ে যাবে হচ্ছিল কাঠমান্ডু। সার্ক সম্মেলন হচ্ছিল সাউথ এশিয়ান আঞ্চলিক সহযোগিতা সংস্থা যেটা রয়েছে। সার্কের ফুল ফর্মটা দেখতে হবে। সার্কের সদস্য দেশগুলো দেখে নাও, আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। প্রধান উদ্দেশ্য কি? অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতি, রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি। প্রতি 2 বছর অন্তর অন্তর সম্মেলন শীর্ষ অনুষ্ঠিত হয়। প্রথম হয়েছিল তোমার 1985-তে কোথায়? ঢাকাতে। তাহলে প্রথম যে সম্মেলনটা সেটা হয়েছিল ঢাকাতে 1985-1985-তে। আর বর্তমান হচ্ছিল হেডকোয়ার্টার রয়েছে কাঠমান্ডু, নেপাল। আর এর যে শেষ সম্মেলন সেটা তো বললামই ওখানটায়, কোশ্চেনটাই দিয়ে দিয়েছে। এবার আমরা চলে আসবো লাস্ট কোশ্চেন। দেখো লাস্ট কোশ্চেনটা কি রয়েছে না মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি জায়গার মধ্য দিয়ে চলাচল করবে, বা কোন দুটি জায়গার মধ্য দিয়ে হচ্ছিল মৈত্রী এক্সপ্রেস 2 যাতায়াত করবে? তো এটা অ্যান্সার কি হয়ে যাবে? এটার অ্যান্সার হবে কলকাতা খুলনা। মৈত্রী এক্সপ্রেস 2 কলকাতা খুলনা। তো এরকম দেখবে বাংলাদেশের সঙ্গে বেশ কয়েকটা রেল রুট কিন্তু হয়েছে। প্রথমে হচ্ছিল মৈত্রী এক্সপ্রেস 1 একটা আছে কলকাতা ঢাকা, তারপরে হচ্ছিল মৈত্রী এক্সপ্রেস 2 যেটা আছে কলকাতা খুলনা। বন্ধন এক্সপ্রেস এটা হবে কলকাতা খুলনা। আর মিতালি এক্সপ্রেস একটা রয়েছে, এটা হচ্ছিল NGP টু ঢাকা হবে, নিউ জলপাইগুড়ি টু ঢাকা। তো এই ছিল তোমাদের হচ্ছিল ক্লাস
গ্রুপ সিতে 2016 সালে যে সমস্ত জিকে কোশ্চেনগুলো এসছে সবগুলোই কিন্তু আমি ডিটেলসে আলোচনা করে দিলাম, তার সঙ্গে 2-4টা করে বেশ কিছু মানে ইম্পর্টেন্ট তথ্যও দিয়ে দিয়েছি। কিন্তু এইটুকু করলেই হবে না, প্রত্যেকটা টপিকের কিন্তু আলাদা আলাদা ফুল ডিটেলস নোট রয়েছে। আর এগুলো নেওয়ার জন্য তোমাকে অফলাইনে যদি ভর্তি হয় তাহলে আমাদের ঠিকানা হচ্ছিল গাজল সিভিল সার্ভিস একাডেমি। আর যদি অনলাইনে নিতে চাও তাহলে অনলাইনে প্লে স্টোর থেকে তোমাকে গাজল সিভিল সার্ভিস একাডেমির যে হচ্ছিল অনলাইন অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করে নেবে। ওখানে কিন্তু আলাদা আলাদা কোর্সের সাবস্ক্রিপশন নেওয়া রয়েছে। সাবস্ক্রিপশন নিতে গেলে দেখবে এই ক্লাস এবং হচ্ছিল নোটস ওখানে ডিটেলসে পেয়ে যাবে। চলো, থ্যাংক ইউ সবাইকে। এই ক্লাসটা এখানেই শেষ হচ্ছে। পরে নেক্সট আমি হচ্ছিল গ্রুপ ডি কোশ্চেন নিয়ে কিন্তু আবার আসবো। এইরকম ক্লাস দেখবে, ক্লাস এই কোশ্চেন আলোচনা করতে করতে তোমাদের এত নোটস আর এত ক্লাস আলোচনা করা হবে, জিকে জিএস নিয়ে তোমাদের কোনো সমস্যা একদমই থাকবে না।